সালামু আলাইকুম। তো আজকের ভিডিওটাতে আমরা বাংলাদেশের শেয়ার বাজারে নিবন্ধিত যে ব্যাংকিং শেয়ারগুলো আছে, ব্যাংক কোম্পানিগুলো আছে, এগুলা কিভাবে আপনি ভালোভাবে যাচাই করবেন। আমাদের ধারাবাহিক ব্যাংকিং রিলেটেড ভিডিওর এটা শেষ পর্ব। আশা করি এই ভিডিওর প্রতিটা শব্দ যদি আপনি একটু বুঝে নিজের মতো করে একটু খাতা কলমে নোট করে রাখেন, তাহলে ভবিষ্যতে যখন আপনি বিনিয়োগ করবেন ব্যাংকিং শেয়ারের মধ্যে এই জিনিসগুলো একটু যাচাই করবেন, তাহলে আপনি ব্যাংকিং শেয়ার কিনে প্রতারিত হবেন না, আপনার লাখ টাকা কোটি টাকা আটকে থাকবে না। তো চলুন। আর বাংলাদেশে যদি আমরা বলি, সবচেয়ে সস্তায় আসলে ব্যাংকিং শেয়ারগুলাই ট্রেড হয়। যদি বাংলাদেশ ব্যাংক শুধু একটু সুযোগ দিত, ডিভিডেন্ডটা কিন্তু ব্যাংকিং শেয়ারেই সবচেয়ে বেশি পাওয়া যেত। তো চলুন দেখা যাক আজকের এই ভিডিওতে আমরা ব্যাংকিং রিলেটেড ব্যাংকিং শেয়ার কিভাবে আমরা যাচাই বাছাই করব তার মূল জিনিসটা আমরা শিখে ফেলি। তাহলে আমাদের যেটা হবে, এভাবে প্রতিটা সেক্টর আমরা আশা করব যে ধারাবাহিকভাবে আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আর সরকারও আরো ভালো ভালো কোম্পানিগুলা শেয়ার বাজারে আনার কথা বলতেছে। তো যখন আরো ভালো ফান্ডামেন্টাল কোম্পানি আসবে, তখন হয়তো আমরা আরো ভালো কোম্পানিতে যেতে পারবো। একটা জিনিস মনে রাখবেন, সেই 2007 সালে এই যে ওয়ারেন বাফেট সাহেব আছেন, যিনি এই ভ্যালু ইনভেস্টমেন্টের জনক, উনি বলেছিলেন যে দুনিয়াতে তিন প্রকারেরই ব্যবসা আছে। একটা হচ্ছে গ্রেট বিজনেস, একটা হচ্ছে গুড, আর একটা হচ্ছে গ্রুসম। গ্রুসম মানে হচ্ছে যেটা ভয়ানক, যেটা তার কস্ট অফ ক্যাপিটাল সম পরিমাণ টাকা পয়সা ইনকাম করতে পারে না। আর দুনিয়াতে শুধু বাংলাদেশ না, এরকম কোম্পানির সংখ্যাই বেশি। আর কিছু হচ্ছে গুড কোম্পানি, যেগুলো তার কস্ট অফ ক্যাপিটাল এর সমান পরিমাণ টাকা আয় করে। আর গ্রেট বিজনেস সারা দুনিয়ায় 3 থেকে 4% পাবেন, মানে ওভারঅল 5-6টা কোম্পানিই পাবেন যারা দীর্ঘমেয়াদে টিকে আছে, যারা দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে। তো আমরা যদি দীর্ঘমেয়াদে যদি স্বাবলম্বী হইতে চাই, আমাদের ওই যে গ্রেট কোম্পানিগুলাই চুজ করতে হবে। আপনি যত প্রকারই আপনি কি করেন, আপনার পোর্টফোলিওতে 20টা শেয়ার নিয়ে আসেন, যদি গ্রেট কোম্পানিগুলো না নিয়ে আসতে পারেন, আপনার পোর্টফোলিও আপনার কখনোই লাভবান হইতে পারবেন না। তো আমাদের বাংলাদেশের ব্যাংকিং সেক্টরেও কিছু ব্যাংক আছে যেগুলোকে আমরা বলতে পারি যে যারা গ্রেট বিজনেস করতেছে। তো দেখেন, টোটাল আমাদের বাংলাদেশে ব্যাংক আছে কয়টা? 61টা। তো এই 61টার মধ্যে শেয়ার বাজারে নিবন্ধিত ব্যাংক আছে 36টা। ভালো কিছু ইন্টারন্যাশনাল ব্যাংক, সেগুলো শেয়ার বাজারে নিবন্ধিতই না। এর মধ্যে ট্রেডিং বন্ধ আছে 5টার, যে ইসলামিক ধারার 5টার। আর সরকারি কোম্পানি, সরকারি ব্যাংক আছে একটা। এই হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজারে ব্যাংকিংগুলার অবস্থা। এখন আসি আমরা, এই জিনিসটা প্রতিটা আপনি আপনার হ্যান্ড নোটের মধ্যে অথবা আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন, যে যখনই কোনো ব্যাংকের শেয়ার কিনবেন দেখবেন যে তার এটা ঠিক আছে কিনা, না হলে কিন্তু ধরা খাবেন। প্রথমেই হচ্ছে যে ROE, এটাকে বলে যে রিটার্ন অন ইকুইটি। ইকুইটি জিনিসটা কি? কিছুই না, চিন্তা করতে পারেন যে মূল মালিকের টাকা। ধরেন যে সিটি ব্যাংকটা আপনি কিনে নিয়েছেন 100 কোটি টাকা দিয়ে, তাহলে এই সিটি ব্যাংক 100 কোটি টাকার বিপরীতে প্রতি বছর আপনি কত পার্সেন্ট আশা করেন যে ওই কোম্পানি থেকে আপনার ইনকাম হবে, যেটা আপনার ঘরে আসবে? তো আমরা বলি যে কমপক্ষে গত 3 বছরের গড়ে যাতে 12% হয়। তাহলে গত 3 বছরে গড়ে অন এভারেজে কমপক্ষে যাতে 12% লাগে। এখন বলবেন যে ভাই 12% কেন? দেখেন, সঞ্চয়পত্রের মধ্যে আপনি 12% পান, ট্রেজারি বন্ডে মোটামুটি 12% পান, এটা ছাড়া বিভিন্ন প্রকার ডিবেঞ্চারে 14% পাওয়া যায়। তাইলে আপনি কেন শেয়ার বাজারে ব্যাংকের শেয়ার কিনতে যাবেন বা ওই কোম্পানিটা কিনতে যাবেন? আপনি তো শেয়ার বাজারে না কিনে আপনি সঞ্চয়পত্র কিনলেও আপনার লাভ আছে। তো এই জন্য কমপক্ষে ওই কোম্পানিগুলো আমরা সিলেক্ট করি যেগুলা 12% অথবা তার বেশি করে কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে। আর পাশাপাশি রানিং বছরের আরো এটাও তার ঠিক আছে কিনা, 12 বছর 12%-এর উপরে আছে কিনা, এটা আমরা দেখব। তাহলে 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ROE। 2 নম্বর হচ্ছে ROA, রিটার্ন অন অ্যাসেট। একটা ব্যাংকের কাছে নানা প্রকার প্রপার্টি থাকতে পারে, ডিপোজিট থাকতে পারে, নানা প্রকার টাকা পয়সা থাকতে পারে। এখন তার ম্যানেজমেন্ট কতটা দক্ষ, এইটা নির্ভর করে তার কাছে যত পরিমাণ অ্যাসেট আছে, কমপক্ষে 0.8% সে ইনকাম করতে পারতেছে টোটাল অ্যাসেটের বিপরীতে। এইটা সর্বনিম্ন, এর নিচে আমরা নামবো না। এরপরে বাংলাদেশ ব্যাংকের নিয়মের কারণে NPL মানে খেলাফি ঋণ, যেই ব্যাংকের যত কম সেই ব্যাংকটা আপনি বলতে পারেন যে তত বেশি শক্তিশালী হবে ভবিষ্যতে। তো এইটা এখনো পর্যন্ত যে আমাদের বাংলাদেশ ব্যাংকের নিয়ম হচ্ছে, যদি 10%-এর
কমে থাকে তাইলে ডিভিডেন্ড দিতে পারে। আন্তর ইন্টারন্যাশনাল মান হচ্ছে 5%, যে এনপিএল লেভেল 5%-এর কমে থাকলে সেটা ম্যাক্সিমাম 5% পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে ভালো ব্যাংক, তার মানে 5% পর্যন্ত খেলাপি ঋণ হইতে পারে। তাহলে এইটা আমরা কি করব, এই 5%-এর মধ্যে নেওয়ার চেষ্টা করব। এখন আমরা চাই যেহেতু আমরা দীর্ঘমেয়াদে থাকবো, প্রতি বছর ব্যাংকটার রেভিনিউ মানে লোন গ্রোথ ডবল ডিজিটে হোক, মানে কমপক্ষে 10%-এ হোক, তার ইপিএস গ্রোথ অবশ্যই ডবল ডিজিটে মানে কমপক্ষে 10% হোক, তার ডিভিডেন্ড গ্রোথ যেটা শেয়ার হোল্ডার পাবে গত বছরের তুলনায় কমপক্ষে ডবল ডিজিট, তার মানে তিনটেই ডবল ডিজিট, তার লোন, তার ইপিএস, তার ডিভিডেন্ড। আর তার যে বুক ভ্যালু বা ন্যাব বা পিবি আছে, এটা ম্যাক্সিমাম 1.5 পর্যন্ত আমরা ক্রয় করব। যদি কোনো ব্যাংকের 1.5-এর বেশি চলে যায় তখন ওই ব্যাংকটা আমরা বিনিয়োগ করা থেকে বিরত থাকব। তাইলে দেখেন, যদি আপনি জাস্ট 1 নম্বরে আরওই, 2 নম্বরে আরওএ, 3 নম্বরে এনপিএল, 4 নম্বরে হচ্ছে লোন গ্রোথ, 5 নম্বরে ইপিএস, 6 নম্বরে ডিভিডেন্ড, 7 নম্বরে হচ্ছে বুক ভ্যালু, আর ভালো ম্যানেজমেন্ট, যেই ব্যাংক সম্পর্কে কোনো দুর্নীতি নাই এরকম ব্যাংকগুলো আমরা সিলেক্ট করব। আর ওই ব্যাংকের গোপন শক্তি কি আছে আমরা ধারাবাহিক প্লে লিস্টে দেওয়া আছে। যেমন আমরা বলেছি উত্তরা ব্যাংকে তাদের ম্যাক্সিমাম শাখা নিজস্ব, তো এই জন্য তাদের সেখানে টাকা সাশ্রয় হয়। ব্র্যাক ব্যাংক গোপন শক্তি হচ্ছে বিকাশ। তো এরকম প্রতিটা ব্যাংকের আমরা কিন্তু বলে দিয়েছি যে ওই ব্যাংকটার গোপন শক্তিটা কি। কিছু ব্যাংকের হচ্ছে এজেন্ট ব্যাংকিং, কিছু ব্যাংকের শাখা বেশি, যেমন আমাদের পূবালী ব্যাংক। এইরকম ভাবে আপনাকে একটু বাছাই করতে হবে। তো এটা ছাড়া বাকি আপনি যদি উপরেগুলা ঠিক পান, অটোমেটিক ওই যে সিআরআর, এসএলআর, সিএআর, এডিআর এগুলো অটোমেটিক ঠিক থাকে। এগুলা কি, এগুলো হচ্ছে ব্যাংকিং পরিচালনার প্রতিদিনের একটা কর্মকাণ্ড। সিআরআর মানে নগদ রেশিও, নিয়ম হচ্ছে 4% মেনটেন করা, এসএলআর 13% মেনটেন করা, সিএআর 12.5%-এর উপরে মেনটেন করা, এডিআর 87-এর নিচে থাকা। তো আপনি যদি উপরেগুলা পান দেখবেন যে নিচের এগুলো অটোমেটিক ঠিক আছে। তো তাইলে বললেন যে ভাই নিয়মটা তো জানলাম, এগুলো আপনি লিখে রাখেন, একটা স্ক্রিনশট নিয়ে নেন। কথাটা হচ্ছে যে ভাই এগুলো আমরা যাচাই করব কোথায়। তো কথাটা হচ্ছে এটার জন্য আমরা বলি যে এই যে ওয়েবসাইটটা আছে, এটাতে আপনি ফ্রিতে fiscal.ai, এই ওয়েবসাইটে গিয়ে আপনি ফ্রিতে এগুলো যাচাই করতে পারেন। তবে রানিং বছরের জন্য আপনি কোম্পানির ওয়েবসাইটে দেখতে হবে। তারপরেও আপনি গত 3 বছরে যদি এখান থেকে যাচাই করেন মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। এরপরে আমাদের প্লে লিস্টের ভিডিওগুলো দেখবেন, ব্যাংকটা সম্পর্কে জানবেন, কিভাবে আর্থিক রিপোর্ট পাওয়া যায় সেগুলো একটু জানার চেষ্টা করবেন। তো এখান থেকে আমরা এই যে স্ক্যানারে গেলাম, স্ক্যানারে যাওয়ার পর এখানে আপনি প্রথমেই কান্ট্রি সিলেক্ট করবেন। এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করছি। এরপরে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যাংক সিলেক্ট করবেন, শুধু ব্যাংকের শেয়ার আসবে। এরপরে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ার করবেন। এরপরে এখানে আমরা যদি যে জিনিসটা করি, জাস্ট আমরা এখানে ব্যাংকিং শেয়ারগুলো দেওয়ার পরে এখানে আমরা ধীরে ধীরে ক্রাইটেরিয়া দিব। 1 নম্বরে আমরা কি বলছি, আর ও ই কয় বছরের নিব আমরা, 3 বছরের। তো এইটা নেওয়ার পরে আমরা রান করি, দেখি যে বাংলাদেশে কয়টা ব্যাংক আসে। তাহলে আমরা যেটা বলছি, টোটাল দেখেন 36টা ব্যাংক আছে। 36টা ব্যাংকেরই আমাদের এখানে আর ওই সব কিছু কিন্তু চলে আসছে। এমনও কিছু ব্যাংক পাবো যেগুলার মাইনাস আর ওই আছে। তো আমাদের প্রথমে আমরা বলছি যে এত আমরা দেখতে যাব না, আমরা দেখব কমপক্ষে 12% করে ইনকাম করছে গত 3 বছরে, এইরকম ব্যাংক কয়টা আমাকে বলে দেন। তো শুধুমাত্র 9টা ব্যাংক আমরা পাচ্ছি। এখন এই 9টা ব্যাংকই তাই বলে আমরা যাব না, এখন আমরা যাব যে তার আরওই গত বছরেরটা কত, সেটাও 12% যাতে থাকে। কারণ আমরা চাই না এমন কোনো কোম্পানি নিতে যেগুলার গ্রোথ কমে যাচ্ছে, ইনকাম কমে যাচ্ছে। তাইলে আমাদের রিটার্ন অন ইকুইটি দেখেন, আমাদের ডাচ বাংলা ব্যাংকে কত হয়েছে, আমাদের গত বছরে 9.5। তাহলে আমরা এটা নিব না, আমাদের 12% দরকার। যমুনা ব্যাংক 11%। তাহলে এই দুইটা ব্যাংক অটোমেটিক আমাদের এখান থেকে বাদ যাবে। যদিও 3 বছরের গড়ে তারা টিকতেছিল, কিন্তু গত বছরের রানিংয়ে তারা টিকতেছে না। আমাদের কিচ্ছু করার নাই, কোনো আবেগ কাজ করবে না, এখানে আমরা 12 দিয়ে দিব, অটোমেটিক আমরা ব্যাংক দুইটা বাদ দিয়ে দিব, কিছু করার নাই, আমরা বাদ দিয়ে দিলাম। তাইলে মাত্র পাচ্ছি আর আমরা 7টার মতো ব্যাংক। এখন এইটা থেকে আমরা সিলেক্ট করব যেটা আমরা বলেছি যে আমাদের রেভিনিউ বা লোন গ্রোথ। তো রেভিনিউ বা লোন গ্রোথটা আমরা দেখার চেষ্টা করি, 1 বছরেরটাই দেখব আমরা। রেভিনিউ গ্রোথ
এটাও আমরা ডবল ডিজিটে দিব। তো এই 7টা ব্যাংকের আগে দেখি কি অবস্থা, কোনটার বেশি আছে। তো আমাদের ট্রাস্ট ব্যাংকটা দেখেন সব জায়গা থেকে আমাদের ভালো ছিল, কিন্তু কথাটা হচ্ছে যে তার গত 1 বছরের রেভিনিউ গ্রোথ মাত্র কত, 5.1%। তো বাদ দেওয়ার আগে আমরা ইপিএসটা দেখি যে ইপিএসটা তার বাড়ছে কিনা কোনো ইনভেস্টমেন্ট রিলেটেড জিনিস দিয়ে। তো আমরা 1 বছরের ইপিএসটা একটু দেখার চেষ্টা করি। ডাইলুটেড ইপিএস নিব আমরা। ইপিএসটা দেখি যে তার ডবল ডিজিটে থাকতে হবে, সহজ কথা সবকিছু ডবল ডিজিটে। তাহলে পূবালী ব্যাংকের মাইনাস আমরা বাদ দিব, ট্রাস্ট ব্যাংক মাইনাস আমরা বাদ দিব। এখন দেখেন ইবিএলটাও আমাদের 80 আছে, তো এটাও আমরা বাদ দিব, কারণ আমরা ডবল ডিজিটে চাই। সহজ কথা হচ্ছে এটা আমরা ডবল ডিজিট নিব। তাহলে এখানে আমরা কি করি দেখেন, রেভিনিউ গ্রোথ ডবল ডিজিট, এরপরে আমরা ইপিএস গ্রোথ ডবল ডিজিট। তো এগুলা দিয়ে রান যদি করি দেখবেন যে খুব কম পাবেন, আর এটা আপনার টেনশনের কারণ নাই। সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক। তাহলে আমাদের সর্বশেষ আরেকটা ক্রাইটেরিয়া কি ছিল, ডিভিডেন্ড গ্রোথ, ডিআইবিআই। ডিভিডেন্ড গ্রোথটা যদি আমরা 1 বছরে দেখি প্রতি শেয়ার প্রতি কেমন বৃদ্ধি পাইছে, তো এটাও আমরা যাতে ডবল ডিজিটে থাকে। শুধু প্রাইম ব্যাংকেরটা লেটেস্ট আজকেরটা এসেছে ডবল ডিজিটেই আছে। সিটি ব্যাংকেরটাও কিন্তু আমাদের কি -8.3%। এখন এই যে ডিভিডেন্ড গ্রোথটার ক্ষেত্রে আমাদের কিছু বুঝতে হবে যে কিছু ব্যাংক আছে তারা ডিভিডেন্ডটা কম দেয়, টাকাটা রাখে। কারণ হচ্ছে যেমন সিটি ব্যাংকে তারা জায়গা ক্রয় করবে, ওই জন্য তারা ডিভিডেন্ডটা গত বছর কম দিয়েছে, এবারও কম দিবে। তো তাহলে আমরা ডিভিডেন্ড গ্রোথটা কেটে দিব, বাকি দুইটা আমরা যদি রাখি তাহলে দেখেন যে আমাদের ক্রাইটেরিয়া মোতাবেক আমরা শুধু 3টা ব্যাংক পাচ্ছি, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক। এই 3টা ব্যাংকই আপনার কি হইতে পারে, ভবিষ্যতে আপনার জন্য ভালো হইতে পারে। এখন আপনি যদি বলেন যে না ভাই আমার মধ্যে রিস্ক আছে, তাহলে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে এইখানে যে আমরা এই যে রিটার্ন অন ইকুইটি 3 বছরেরটা নেবেন, তাইলে অটোমেটিক দেখবেন যে আর রেভিনিউ গ্রোথটা আপনি কমিয়ে 6% করে নেবেন। কেন 6%? অন অ্যাভারেজে বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গত 30 বছরে 6%। তো এটা যদি আমরা নেই, আরেকটা ব্যাংক আমাদের বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেই হিসাব করলে আমরা দেখেন সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক, ইবিএল, এই 4টাই ব্যাংক পাচ্ছি। এর বেশি কিন্তু আমাদের আসতেছে না। যদি এর পরেও বেশি নিতে চান তাইলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আর ওই 12% রেখে আপনাকে তখন ওই যে যেগুলা রেভিনিউ কমে যাচ্ছে ওই ব্যাংকগুলা নিতে হবে। তো আমরা যদি এই ইপিএস গ্রোথটা বাদ দেই, ডিভিডেন্ড গ্রোথটা বাদ দেই, শুধুমাত্র যদি আর ওই এর উপর নির্ভর করে যদি নিতে চাই, তাহলে আমরা মোটামুটি যদি দেখি যে 9টা ব্যাংক পাচ্ছি। এর মধ্যে আমাদের ইউনিয়ন ব্যাংক তো বন্ধ আছে, তো ইউনিয়ন ব্যাংকে যদি আমরা বাদ দিয়ে দেই, এখান থেকে আমরা ধরেন যে ইউনিয়ন ব্যাংকে বাদ দিয়ে দিব, তাইলে মাত্র 8টা ব্যাংক পাবেন। এই 8টা হচ্ছে পূবালী, সিটি, ইবিএল, ডাচ বাংলা, প্রাইম, উত্তরা, যমুনা এবং ট্রাস্ট। এখন এই ডাচ বাংলাতে সমস্যা আমরা যেটা বলেছি, ডাচ বাংলার নেগেটিভে আসছে। এটা ছাড়া এইটার ইপিএসটাও অতটা এবারও ভালো আসে নাই। তো এখান থেকে আপনি ডাচ বাংলাও বাদ দিবেন। কিভাবে দিবেন, এটা আরো শক্তিশালী করার জন্য আমরা আর ওইতে চলে যাব। আর ওইতে গিয়ে আমরা 10 বছরের অ্যাভারেজটা নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য হয়ে যাবে। আর ওই 10 বছর দেখি যে গত 10 বছরে আমাদের আরো কি অবস্থায় ব্যাংকগুলার। এখানে যদি আমরা দেখার চেষ্টা করি মোটামুটি সবগুলাই মোটামুটি 10%-এর উপরে আছে, তাইলে আমরা অন এভারেজে 12% যদি 10 বছরে যদি কল্পনা করি, অনেক ব্যাংক কিন্তু বাদ যাবে। দেখেন 10 বছরে 12% চেষ্টা করলে, এই জন্য আমাদের কি করতে হবে, লেটেস্ট বছরটাও দেখতে হবে। তাইলে এখানে পাচ্ছি আমরা ট্রাস্ট ব্যাংক, যমুনা, উত্তরা, ডাচবাংলা, ইবিএল, সিটি। তখন ফাইনালি আমরা আপনাদেরকে যেটা সিলেক্ট করে দিতে পারি সবচেয়ে বেস্ট হয়, যে 6টা 7টা ব্যাংক আপনাদেরকে সিলেক্ট করে দেই, সেটা হচ্ছে যে আর ওই আমরা 5 বছরের নেই। এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে তার ইপিএস গ্রোথটা নেই। ইপিএস গ্রোথটা 3 বছরের অ্যাভারেজে নেই। ইপিএস 3 ইয়ার অ্যাভারেজ, এই দুটা নিলে আমরা বের করতে পারবো আশা করা যায়। তো এটার মধ্যে আমরা
12% রাখি, 5 বছরে অ্যাভারেজ। দেখা যাক 9টা আসতেছে। এর মধ্যে ইপিএস গ্রোথটাও ডবল ডিজিটে যদি আমরা রাখি, এখানে যা আসবে এগুলোর মধ্যে আপনি বিনিয়োগ করতে পারেন। 6টার মতো আসতেছে। পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক। আপনি চাইলে এটার মধ্যেও নিতে পারেন। এখন আপনি যদি এর চাইতে আরো কমাইতে চান, তাহলে এখান থেকে আপনি কি করতে পারেন, যেগুলো আরো বাদ দিতে পারেন যদি আমরা দেখার চেষ্টা করি। ইপিএস গ্রোথের উপর নির্ভর করে আপনি ট্রাস্ট ব্যাংকটা বাদ দিতে পারেন। ইপিএস গ্রোথটা যদি আমরা বাকিগুলার 15% করে দেই, 15%, আর ওই 12% ইপিএস হচ্ছে 15%, তাহলে 5টা। আর ওইটা দেখেন আমাদের 13% সর্বনিম্ন পাচ্ছি আমরা। তাহলে আমরা এমন 5টা ব্যাংকে বিনিয়োগ করতে পারি যেগুলো আমাদের লং রানে থাকবে। এখন সিটি ব্যাংকের আলোচনা করা আসতে, ব্যাংকটা সবই ভালো, ইবিএল ভালো, উত্তরা ভালো, প্রাইম ভালো, পূবালীও ভালো। তো আপনি চাইলে এই 5টার মধ্যেও কি করতে পারেন, বিনিয়োগ করতে পারেন। এখান থেকে আপনি যদি আরো বাদ দিতে চান, তাইলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে আপনার যদি মনে হয় যে তাইলে আপনি 15 জায়গায় 20 নিয়ে নেন, যে 20%-এর উপরে ইপিএস বাড়তেছে। আর এরকম ব্যাংকগুলোতে আপনি বিনিয়োগ করবেন, অন্যগুলোতে করবেন না। তাইলে 3টাই পাবো। কি পাচ্ছি আমরা? সিটি, প্রাইম, উত্তরা। তো এগুলো এতগুলো আপনাদের দেখানোর মানে হচ্ছে যে আমরা খারাপ ব্যাংকগুলা থেকে ভালো ব্যাংকগুলা সিলেক্ট করেছি, আর ভালোগুলা থেকে আরো ভালো। এখন আপনার যেইভাবে ভালো লাগে আপনি প্রতি বছর এভাবে যাচাই করবেন। যদি কোনো ব্যাংকের ইপিএস মাইনাসে আসতেছে, তখন আপনি ওই ব্যাংকটা কিনবেন না। আর এগুলা ক্রয় করার নিয়ম হচ্ছে যে যখন এগুলা 52 সপ্তাহ সর্বনিম্ন থাকবে। কোথায় পাবেন 52 সপ্তাহ সর্বনিম্ন? আপনি যে কোনো ওয়েবসাইট যেগুলাতে শেয়ার যাচাই করা যায়, ওই শেয়ারগুলাতে যাওয়ার চেষ্টা করবেন। যাওয়ার পরে যেমন আমাদের স্টক নাউটা আসতে, আপনি স্টক নাউতে যাবেন। ধরলাম যে আমরা স্টক নাউতে যাচ্ছি। একটা শেয়ার করার জন্য আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হইতে পারে। তো এর জন্য ধরেন যে আমরা এখানে যদি প্রাইম ব্যাংকটাই নেই, সরি এটা আমাদের প্রিমিয়াম ব্যাংক এসেছে। আমরা ধরেন যে প্রাইম ব্যাংকটাই যদি নেই, এই ব্যাংকটা ধরেন যে 52 সপ্তাহ সর্বনিম্ন ছিল কত, 21 টাকা 2 পয়সা, মানে 20 পয়সা। আর সর্বোচ্চ উঠেছিল 36 টাকা। তাহলে সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে এইটা। আপনি যদি এই যে যখন 22 টাকা 23 টাকা 24 টাকা আসবে, তখন একসাথে নিয়ে নেবেন, এটাই বেস্ট। অথবা প্রতি মাসে মাসে আপনি কি করতে পারেন, আপনি এসআইপি করতে পারেন নিজের মতো করে। তো দেখা যাক আমাদের ব্যাংকিং রিলেটেড যে মাস্টার ক্লাস এটার মাধ্যমে শেষ হইল। এখন আমরা আরো অন্যান্য যে কোম্পানিগুলো আছে, যেমন স্কয়ার, ব্রিটিশ তাবাকো, গ্রামীণ ফোন, এটা ছাড়া রবি, অলিম্পিক, এটা ছাড়া মেরিকো, র্যাকেট, বেনকাইজার, এটা ছাড়া বিএসআরাম লিমিটেড, স্টিল, ওয়ালটন, এসিআই, মোটামুটি একটার পর একটা আমরা ধারাবাহিকভাবে নিয়ে আসবো। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।